নমস্কার। আমি ডক্টর চন্দন রায়। আমি রায়গঞ্জ রবীন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আহ, আমি আহ্বান জানাই এবং অভিবাদন জানাই এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকে যারা আর কি এই মঞ্চে যারা এসেছেন, যারা বক্তব্য রাখতে এসেছেন। তার মধ্যে আছেন ডক্টর রামানুজ মুখোপাধ্যায়, বোলপুর পিজি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আছেন আমার মহাবিদ্যালয় থেকে ডক্টর সুজয় ঘোষ, বাংলা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর। এবং তার সঙ্গে আছেন শ্রীমতী দিলনাথ রাহিনা পারভিন, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো আমরা তো আমাদের আলোচনার মাধ্যমে আমরা আর কি রবীন্দ্র স্মরণ করছি বা করে যাব আর কি। আমার বক্তব্যের জন্য আমি যেটাকে প্রতিপাদ্য করেছি, কারণ যেহেতু আমাদের আজকে মূল আলোচনাটা হচ্ছে রবীন্দ্র ভাবনায় ভারতের ঐতিহ্য। আমি চেয়েছি যে রবীন্দ্রনাথ রচনাতে উপনিষদের যে প্রভাব পড়েছে সেই ব্যাপারেতে অল্প কিছু আমার জানা জিনিস আপনাদের সঙ্গে, আমার ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য আমি শুরু করতে চাই উপনিষদ কথার ব্যাখ্যা দিয়ে। উপনিষদকে আমি যদি পুরোভাবে ব্যাখ্যা করি তাহলে তো অবশ্যই সেটা বোঝায় যে আচার্যের কাছে উপবিষ্ট হয়ে আহ শিক্ষার্থী যে জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে উপনিষদ। আমি যদি সেটাকে আলাদা আলাদা করে যদি ভাঙি, কথার অর্থ হচ্ছে নিকট বা কাছে, হচ্ছে নিচে বা বিশেষ মনোযোগ সহকারে, এবং সৎ মানে হচ্ছে বসা। কিন্তু তার আরো একটা মানে আছে, সেটা হচ্ছে ধ্বংস করা। তো এই ধ্বংসটা কি না, উপনিষদ যেহেতু ব্রহ্মবিদ্যা, সুতরাং এই উপনিষদকে আমাদের অধ্যয়ন করতে গেলে আমাদের যে ভেতরের আমি আছে সেই আমিত্বের নাশ করা প্রয়োজন। তবে এই জগৎব্যাপী যে আমি ছড়িয়ে আছে, ব্রহ্মময় যে জগৎ আমরা বলি, সেই ব্রহ্মের মধ্যে আমিকে তাহলে অনুভব করা যায়। তো এই যে উপনিষদের যে তত্ত্ব, সেইটা কিন্তু আমরা দেখেছি রবীন্দ্র রচনায় একাধিকবার আর কি বা বারবার আর কি সেটা প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রনাথের জীবনে, তার কাব্যে উপনিষদ অনায়াসে উঠে এসেছে। তার চেতনায়, রচনায় সব জায়গায় যেন কোথাও না কোথাও উপনিষদের নির্যাস লক্ষ্য করা যায়। তো উপনিষদের প্রবক্তা যাজ্ঞবল্কের কথাই যদি আমি ধরে নিই, তো তার তো মূল বক্তব্যই ছিল ব্রহ্ম এবং আত্মার মধ্যে যে ঐক্য, তারই আর কি ব্যাপ্তি, এবং সেটাই ছাত্রছাত্রী, তার যে শিক্ষার্থী ছিল তার মাধ্যমে যাতে তা প্রচার ঘটে, সেটাই ছিল তার মুখ্য উদ্দেশ্য। তো তিনি বলতেন যে যা আছে আমার ভিতরে তাই আছে সমগ্র জগতে ছড়িয়ে, যা আছে অন্তরে তাই আছে বাহিরে। তো মানুষের মধ্যে যে আত্মা এবং ব্রহ্ম এবং সৃষ্টি, তারা কিন্তু আসলে এক। এটাকে বলা হয়েছে তত্ত্বমসি, মানে তুমি সেই, অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম। তার মানে তোমার ভেতরে এবং আমার ভেতরে যখন আমি ব্রহ্মের গুণ যখন দেখতে পাচ্ছি, তখন একটা একাত্ম অনুভব করা, মানে সেই পরমাত্মার সঙ্গে যেন আমি কোথাও না কোথাও আমি এক হয়ে যাচ্ছি। আমি উপনিষদের একটা শ্লোক যদি এই প্রসঙ্গে যদি আপনাদেরকে বলি, আহ অরা ইভ রথনাভ কলা যুষ্মিন প্রতিষ্ঠিতা তং বেদ্যাং পুরুষং বেদ যথা মে যথা মাভো মৃত্যু পরিবথা। যার অর্থ হলো রথের চাকার নাভিমূল যেমন তার কেন্দ্র, তা সেটা যেমন সমস্ত শলাকাকে, মানে রথের যে শলাকা সেগুলোকে যেমন ধারণ করে থাকে, সেই রকম আমাদের পরমাত্মা, আমাদের ষোড়শ কলা, যার মধ্যে আছে পঞ্চ প্রাণ, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মন, তার মধ্যেই কিন্তু আহ পরমাত্মা কিন্তু নিজেকে প্রতিষ্ঠা করে রেখেছেন। এবং আমাদের ভেতর যিনি আছেন তিনি সচ্চিদানন্দ পরম পুরুষ। তাই তাকে, তার মাধ্যমে যদি আমরা সেই পরমাত্মাকে যদি আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে মৃত্যু ভয় পর্যন্ত আমাদের দূরীভূত হয়। কারণ মৃত্যু ভয়কে ধরা হয় যে সবচেয়ে বড় ভয়, এবং সেই ভয়কে যদি আহ মানুষ জয় করতে পারে তাহলে তার মুক্তি ঘটে। এবং সেই মুক্তি ঘটলে সে যেখানে উঠে আসে সেটাই হচ্ছে আনন্দ, যার সে সচ্চিদানন্দে সে একজন রূপ হয়ে দাঁড়ায়। তো রবীন্দ্রনাথ তাকে বাংলা অনুবাদ করেছিলেন, সেই বেদনীয় পুরুষকে জানো, যাতে মৃত্যু তোমাকে ব্যথা না দেয়। এবং এটি শুধু এই একটা কথাতেই নয়, রবীন্দ্রনাথের বিভিন্ন আহ রচনাতে তার সেই সম্যক উপলব্ধির আমরা আভাস পাই। কখনো তিনি বলেছেন, আবার ব্যক্তি পুরুষ যখন অব্যবহিত অনুভূতি দিয়ে জানে অসীম পুরুষকে, জানে হৃদ মনীষা মনসা, তখন তার মধ্যে নিঃসংশয় রূপে
জানি আপনাকেও। তখন কি হয়, মৃত্যু অর্থাৎ শূন্যতার ব্যথা চলে যায়। কেননা বেদনীয় বেদনীয় পুরুষ বোধ করে পূর্ণতার বোধ, শূন্যতার বোধের যা বিরোধী। এবং রবীন্দ্রনাথের যদি আমি ধরা যাক আমি অঞ্জলি কবিতার যদি কিছু লাইন যদি ধরি, তাহলে সেখানেও আমি কিন্তু দেখবো ফিরে ফিরে এসেছে, হ্যাঁ, যে সেই দেবতা, মানে কখনো তিনি অন্যের মধ্যে দেবতাকে দেখছেন, কখনো তিনি নিজের মধ্যে দেবতাকে দেখছেন। তিনি বলছেন, হে মোর অতিথি যত, তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, শ্রাবণে বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বার বার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর প্রাঙ্গণে, আমার দেবতা দিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। সুতরাং এই আমার দেবতা এবং তোমার দেবতা এখানে কিন্তু কোথাও না কোথাও এক হয়ে যাচ্ছে। আবার রবীন্দ্রনাথের কথাতেই বলছি, উপনিষদ বলেছেন, আনন্দ হইতে সমস্ত জীবের জন্ম, আনন্দের মধ্যেই সকলের জীবনযাত্রা, এবং সেই আনন্দের মধ্যেই সকলের প্রত্যাবর্তন। এই হচ্ছে যথার্থ জীবন। এই জীবনের সঙ্গে জগতের মিল, সেই মিলেই শান্তি এবং মঙ্গল এবং সৌন্দর্য প্রকাশ পায়। তো রবীন্দ্রনাথের এই যে আনন্দ বোধ, এই আনন্দ বোধ কিন্তু তার নানা তার রচনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যেমন কখনো তিনি বলছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার ভালো, সকল দ্বন্দ্ব, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যে গেহ, এই তো তোমার গেহ, সমর রাতে অমর করে, সমর ঘাতে অমর করে, রুদ্র নিঠুর স্নেহ, সেই তো তোমার স্নেহ। তো এইভাবেই আমরা দেখছি যে রবীন্দ্রনাথের সমস্ত রচনায় কোথাও না কোথাও যেন উপনিষদের একটা ঝলক আমরা বারবার করে যেন ফিরে পাচ্ছি। সেই প্রকৃতির মধ্যে রবীন্দ্রনাথ ফিরে যাচ্ছেন যখন, তখন তার মধ্যে তিনি বিশ্ব প্রাণকে, বিশ্ব চৈতন্যকে যেন তিনি খুঁজে পাচ্ছেন। এবং তিনি বলছেন, আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। আবার যদি এদিকে দেখি যে রক্তকরবী, যার 100 বছর পূর্তি আমরা জানি 2026-এ হচ্ছে, সেখানে আমরা দেখছি যে যক্ষপুরীতে একটা ধনতান্ত্রিক যান্ত্রিক সভ্যতা চলছে। তো তার বিরুদ্ধে একটা প্রতিবাদ, এবং সেই প্রতিবাদের ভাষা কি, তিনি যোগাচ্ছেন নন্দিনী কবি, নাটকের যিনি নায়িকা। এবং সেই নন্দিনী কিন্তু প্রকৃতপক্ষে তিনি প্রেমের প্রতীক, তিনি আনন্দের প্রতীক। এবং তিনি দেখছেন তার যে প্রেমিক রঞ্জন, সেই রঞ্জনের কিন্তু মৃত্যু হচ্ছে। যখন শেষে দেখছেন যে তিনি যখন রঞ্জনের যখন দেখা পেলেন, তখন দেখলেন যে রঞ্জন মারা গেছে। এবং তার সবাই তাকে ভালোবাসে, আর একটা ভালোবাসার মানুষ কিশোর, সেও দেখা যাচ্ছে যে প্রাণ দিয়েছে। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে তার ত্যাগ, এবং সেই ত্যাগের মধ্যে দিয়ে সে, সেই যে জালিকার মধ্যে সে যে রাজা আছে, যে সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চাইছে, সেই রাজাও বেরিয়ে আসছে, মাটিতে সে এসে নামছে, এবং সে কোথাও ভালোবাসার কাছে রাজা পরাজিত করছে, এবং রাজা নিজেই নিজেকে ভেঙে ফেলছে, এবং তার যে জয়ধ্বজাকে সে নিজেই নিজেকে ভাঙছে। তো এটাও যেন কোথাও না কোথাও একটা ত্যাগের প্রতীক, এবং এই ত্যাগের মধ্যে দিয়ে আনন্দ। এবং যে কথাটা কিন্তু আমরা সেই ঈশদ উপনিষদের যে প্রথম যে স্তবক, যেটা কিনা আমাদের মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমাদের স্তোত্র আছে, যত আমাদের পুঁথি আছে হিন্দুদের, সব যদি ভস্মীভূত হয়ে যায়, তবু যদি ওই একটা পুঁথির একটা যদি লাইন, একটা যদি স্তবক, প্রথম স্তবক যদি পড়ে থাকে, তাহলেই আমরা আমাদের সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে পারবো। তো সেখানেতে কি বলা আছে প্রথম প্রথম স্তবকেই, সেখানে বলা হচ্ছে, ঈশাবাস্যা মিদং সর্বং যৎ কিঞ্চিৎ জগত্যাং জগৎ, তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধেনা। মানে সমস্ত জগৎই হচ্ছে তার দ্বারা পরিবৃত, সেই ব্রহ্ম দ্বারা পরিবৃত। এবং আমরা কোনো কিছুই কিন্তু আমরা যাতে আমরা লোভ না করি, যাতে আমরা পরদ্রব্যকে যাতে আমরা লোভ না করি, এবং আমরা ভোগ করতে পারি একমাত্র ত্যাগের মধ্যে দিয়ে। তো ত্যাগের এই যে বাণী, এটা কিন্তু উপনিষদেরই বাণী। সেটাও কিন্তু এই রবীন্দ্রনাথ কিন্তু মানে বারবার করে আমাদেরকে কিন্তু চেনাতে সাহায্য করছেন। আমি আনন্দবোধের কথা বললাম,
তো আনন্দ বোধ নিয়ে আমি যেটা উপনিষদে আমি যে লাইন যে স্তবক পাই, সেখানে বলা হচ্ছে আনন্দং ব্রহ্মেতি বীজানাথ। তার মানে ব্রহ্মই আনন্দ, এই কথা জেনে নাও। আনন্দ থেকেই আমাদের জন্ম এবং আনন্দেই আমাদের প্রত্যাবর্তন। তো সেটাও কিন্তু রবীন্দ্রনাথের বিভিন্ন রচনার মধ্যে কিন্তু সেটা ফিরে ফিরে এসছে। কখনো তিনি বলেছেন আনন্দ ধারা বহিছে ভুবনে, কখনো তিনি বলেছেন আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর। আমি আমার বক্তব্য শেষ করব রবীন্দ্রনাথের উপনিষদের চিন্তা নিয়ে এক ভাষণের মাধ্যমে। তিনি বলছেন, আমার কাছে উপনিষদের শ্লোক এবং বুদ্ধের বাণী চিরদিন আধ্যাত্মিকতার গুণে সমৃদ্ধ, এবং সেই কারণে সীমাহীন বিস্তারের শক্তি ধারণ করে বলে মনে হয়েছে। আমি সেগুলিকে নিজের জীবনে প্রয়োগ করেছি এবং ভাষণে ব্যবহার করেছি, কারণ তাদের আমার ব্যক্তি জীবন তথা সকলের জীবনের কাছে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে। এইটুকুনি বলেই আমি আমার বক্তব্য শেষ করব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ স্যার, আমাদের সামনে এই এত সুন্দর একটি বক্তব্য তুলে ধরার জন্য। রবীন্দ্র জীবন ও সাহিত্যে উপনিষদের উপলব্ধিকে এত ভালো করে আমাদের সামনে আনার জন্য ধন্যবাদ স্যারকে। আশা করি ছাত্রছাত্রীদের জন্য এটা অবশ্যই উপকার নিয়ে আসবে। এবার আমি ডেকে নেব বোলপুর কলেজের অধ্যাপক ডক্টর রামানুজ মুখোপাধ্যায়কে তার বক্তব্যের জন্য। আপনাদের আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই। মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আমার সাদর সম্ভাষণ জানাই। স্নেহের ছাত্রছাত্রীদেরকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। রবীন্দ্রনাথের দেবতা কল্পনা এই নিয়ে খুব অল্প দু একটি কথা আপনাদের সামনে বলবার সুযোগ যে হবে, এই সুযোগের জন্য নয়, বরং আরো কিছুক্ষণ রবীন্দ্রনাথ বিষয়ে আপনাদের কথাবার্তা আমার শোনার সুযোগ হবে, সেই জন্যে আরো বেশি করে আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাই। রবীন্দ্রনাথ এমন এক ব্যক্ত এবং বহু চর্চিত বিষয় যে সেই সম্পর্কে আপনারা সকলেই নানা কথা জানেন। একটি বিশেষ ধর্ম চিন্তার প্রেক্ষিত ও পারিবারিক আবহ থেকে রবীন্দ্রনাথ এসেছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির ব্যপ্ত অঙ্গনে। ব্রাহ্ম ধর্ম বিকশিত হয়েছিল রাজা রামমোহন রায়ের চিন্তা চেতনা থেকে। সেখানে মূলত বলা হয়েছিল এক ঈশ্বরের কথা, নিরাকার ঈশ্বরের কথা। কিন্তু একজন কবি, তিনি রূপের কাঙাল, তিনি রূপানুরাগী। ফলে কবিতার জগতে যেমন দৃশ্য থাকে, স্পর্শ থাকে, অনুভূতি থাকে, তা কখনোই শব্দে এক অনির্বচনীয় রূপে প্রকাশিত হতে পারে না রূপের সাহায্য ছাড়া। তাই কবি রূপের ভেতরে অরূপকে খুঁজতে চেয়েছেন। জীবন স্মৃতি বইয়ে তিনি বলেছিলেন যে একটি বিশেষ পারিবারিক আবহাওয়ার মধ্যে বেড়ে উঠলেও একেবারে শৈশব থেকেই যেহেতু তিনি সাহিত্য, শিল্প এবং কবিতার ভেতরেই বেঁচে থাকতে চেয়েছিলেন, তাই সেই পারিবারিক ধর্ম চিন্তার গণ্ডিকে অতিক্রম না করে যেতে পারলে সমস্ত মানুষের কবি হয়ে ওঠা তো তার পক্ষে সম্ভব ছিল না।
এই দেশের চেতনা যেমন, এই দেশের ধর্মীয় ঐতিহ্য যেমন, সেই ঐতিহ্যের ভেতরেই এই দেশের একজন কবিকে বেড়ে উঠতে হবে। শেষ দিকে অনেক লেখার পরেও যেমন তিনি আক্ষেপ করেছিলেন যে অনেক মানুষের কথা বলা হলো, কিন্তু সব মানুষের কথা বলা হলো না। যদি অনেক মানুষের কাছে পৌঁছতে হয় একজন কবিকে, অনেক মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা চেতনা এবং মননকে কবিতায় সাহিত্যে শিল্পে ধারণ করতে হয়, তাহলে দেশের ঐতিহ্য এবং দেশের বৃহত্তর চেতনার কাছে যেতে হবে। এই সত্য মেনেই ব্রাহ্ম আবহ থেকে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ তার কবিতায় গানে বারে বারে ভারতীয় ধর্মচিন্তা এবং দেবকল্পনাকে একেবারে নতুন আঙ্গিকে নতুন চেহারায় নিয়ে এসেছেন। রামমোহন রায়ের চিন্তার ভেতরেও উপনিষদ ছিল, বেদান্ত ছিল, ঈশ্বর চিন্তাও ছিল। হাজার বছরের বাংলা সাহিত্যের যে বিবর্তন, সেই বিবর্তনের দিকে তাকালে আমরা দেখব মধ্যযুগের বাংলা সাহিত্যে যেমন লোকায়ত দেবদেবীদের আবির্ভাব ঘটেছে, তেমনি পুরাণ আশ্রিত আমাদের ধ্রুপদী দেবকল্পনাও অনেক সময়ে মাটির কাছাকাছি সাধারণ হতদরিদ্র মানুষের কাছাকাছি আসতে গিয়ে সমাজ চিন্তার সামাজিক অবনমনের চেহারাকেও স্পষ্ট করে তুলেছে। যেমন শিবায়ন কাব্যে শিবের ছবি, যেমন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে শিবের ছবি। এই যে অন্যরকম একজন শিব, যে শিব সামাজিক অসঙ্গতির কথা বলতে পারেন, যে শিব অশ্লীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন, সমাজে উঁচুতলার মানুষদের স্খলনের ছবিকে তুলে আনতে পারেন, সেই শিব আর রবীন্দ্রনাথ যখন তপভঙ্গ কবিতা লেখেন, সেই কবিতার শিবকে আমরা দেখে বিস্মিত হই, আনন্দিত হই এই ভেবে যে তিনি শিব চরিত্রের ভারতীয় ঐতিহ্যকে ফিরিয়ে দিয়েছেন, গরিমাকে ফিরিয়ে দিয়েছেন। বাল্মীকি প্রতিভা যখন লিখেছেন, তখন সেই বাল্মীকিকে দেখে আমরা বুঝতে পারি যে মহাকাব্য থেকে উঠে আসা এই মানুষ আসলে একজন কবি। তেমনি তপভঙ্গ কবিতাতেও তিনি বলছেন, তপভঙ্গ দূত আমি মহেন্দ্রের, হে রুদ্র সন্ন্যাসী আমি কবি। এই যে আমি কবি, শিব ও রবীন্দ্রনাথের কল্পনায় একজন কবি হয়ে উঠেছেন। অহল্যার প্রতি, মদন ভস্যের পর, এমন নানা কবিতার ভেতরে আসলে শুধু ঐতিহ্য ও চেতনার জাগরণ নয়, নতুন নতুন চিন্তা চেতনার প্রকাশও আমরা দেখেছি। যেখানেই মহাকাব্য থেকে, পুরাণ থেকে, দেবদেবীদের আখ্যান থেকে রবীন্দ্রনাথ তার কবিতায়, তার রচনায় কিছু গ্রহণ করেছেন, তিনি তাকে নতুন এক চেহারা দিয়েছেন। নতুন কোনো চিন্তা, নতুন কোনো অনুভূতি অথবা নতুন কোনো ভাবনার প্রকাশ তার লেখাকে সবসময় স্বতন্ত্র করে দিয়েছে। পাশ্চাত্য যেমন অনেক পরে বলেছে যে ঐতিহ্যকে ধারণ করতে হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল ট্যালেন্টকেও তার ভেতরে প্রবেশ করিয়ে দিতে না পারলে তা শুধু সাম্প্রতিকই থাকে, চিরন্তন হয়ে ওঠে না। রবীন্দ্রনাথ একজন খুব বড় মাপের কবি বলেই যেমন সাম্প্রতিককে ধারণ করতে পেরেছেন, তেমনি ওই চিরন্তন আবহকে তার লেখার ভেতরে, সৃজনের ভেতরে প্রবেশ করিয়ে দিতে পেরেছেন। এই বিষয়ে রবীন্দ্রনাথ নিয়ে নানা পণ্ডিত মানুষ অসামান্য কিছু কাজ করেছেন। যেমন কাজ করেছিলেন পম্পা মজুমদার প্রবোধচন্দ্র সেনের কাছে ভারতীয় চেতনা, রবীন্দ্র সংস্কৃতিতে ভারতীয় চেতনার রূপ ও উৎস,
যেমন কাজ করেছিলেন দেবতা অনুরাগী রবীন্দ্রনাথ বা রবীন্দ্র চিন্তায় দেবলোক এই ধরনের গ্রন্থ প্রণয়নের সময়ে প্রবোধচন্দ্র সেন নিজেও একটি অসামান্য বই লিখেছিলেন ভারত পথিক রবীন্দ্রনাথ এই নামে। এই বইগুলির ভেতরে, বিশেষ করে পম্পা মজুমদারের কাজের ভেতরে আমরা দেখতে পাই কত বিচিত্র অনুষঙ্গ, পুরাণ, মহাকাব্য এবং একেবারে আমাদের দেশীয় ঐতিহ্যের দেবদেবীদের কথাও রবীন্দ্রনাথের বিস্তৃত সুবিপুল বর্ণময় লেখালেখির ভিতরে কত নানা খানা হয়ে ছড়িয়ে আছে। এই রবীন্দ্রনাথ আগামী দিনেও যুগে যুগে কালে কালে নতুন চিন্তার, নতুন চেতনার, নতুন সময়ের স্বরকে পুরনো ঐতিহ্যের ভেতর দিয়ে আমাদের আশ্চর্য সুন্দর করে দেখতে শেখাবেন। ফলে রবীন্দ্রনাথ আজ আর আমাদের কাছে ধর্ম সমাজ বিশেষের মানুষ নন, এমনকি কবি মাত্রও নন। মহাকাব্য, পুরাণ যেমন আমাদের দেশের ধ্রুপদী সংস্কৃতিরই এক অসামান্য প্রকাশ, তেমনি আজ আমরা হয়তো অনায়াসেই বলতে পারি রবীন্দ্রনাথ নিজেই আমাদের দেশের এক অসামান্য মহাকাব্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আবারও আমার শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ রামানুজ। রবীন্দ্রদেব কল্পনায় সাম্প্রতিক ভারতীয় ঐতিহ্যের সাম্প্রতিক ও চিরন্তন চিন্তার যে মেলবন্ধন তা আমাদের সামনে তুলে ধরলো রামানুজ মুখোপাধ্যায়। এরপর আমি ডেকে নেব আমাদের কলেজের অধ্যাপক সুজয় ঘোষ মহাশয়কে। আমার বলার বিষয় আজকে প্রাচ্য চেতনায় রবীন্দ্র ছোট গল্প বা রবীন্দ্র ছোট গল্পে প্রাচ্য চেতনা। আমরা জানি যে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের পরিবারভুক্ত মানুষ ছিলেন। ব্রাহ্ম ধর্ম হিন্দুরই আরেকটি সংস্করণ, হিন্দু ধর্মের থেকে একটু সরে গিয়ে নিরাকার উপাসক ছিলেন তারা। কিন্তু রবীন্দ্রনাথের লেখায়, বিশেষ করে কবিতা, তার নাটক এবং প্রবন্ধগুলিতে আমরা প্রাচ্য চেতনার বহুল পরিচয় পাই। কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিতে সে অর্থে সচেতনভাবে প্রাচ্য চেতনার ব্যবহার কম। কিন্তু আমরা যদি একটু খুঁটে খুঁটে দেখি, তাহলে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিতেও তার চিন্তা ভাবনা ইত্যাদি রয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির আলোচনার আগে আমরা প্রাচ্য চেতনার কথা যদি বলি, বিশেষ করে ভারতীয় জ্ঞান বিজ্ঞানের কথা, তাহলে সবার প্রথমে আসে বেদের কথা। বেদে যে স্তোত্র বা শ্লোকগুলি রয়েছে সেগুলি প্রাকৃতিক শক্তির উদ্দেশ্যে নিবেদিত। প্রাকৃতিক শক্তিগুলির উপরে জল, মাটি, পৃথিবী, গাছ, পাথর, বায়ু, অগ্নি ইত্যাদি। আমরা রবীন্দ্রনাথের ছোট গল্পে প্রকৃতির অনবদ্য ভূমিকা দেখি। যদি রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিকে দেখা যায়, তাহলে রবীন্দ্রনাথ এই ছোট গল্পগুলি লিখছেন শিলাইদহ, শাজাদপুর, প্রতিশর সহ পূর্ববঙ্গের নদী বিধৌত অঞ্চলে। এবং আমরা যদি একটু খোঁজ খবর নিই তাহলেই জানতে পারবো যে রবীন্দ্রনাথ প্রকৃতিকে মুক্তভাবে এবং বৃহৎভাবে উপলব্ধি করতে পারলেন এই বাংলাদেশের পটভূমিতেই। তিনি জানলা দিয়ে ছোটবেলায় দেখা প্রকৃতির যে সীমাবদ্ধতা, সেটাকে বিস্তৃতভাবে দেখলেন। দিনের পর দিন, রাতের পর রাত সেই প্রকৃতির সান্নিধ্যে, প্রকৃতির বুকেই কাটালেন। সেই প্রকৃতিকে কেন্দ্র করে লেখা তার বেশ কিছু ছোট গল্প আছে। আমরা সর্বপ্রথম যে গল্পটির নাম করতে পারি সেটি বলাই। বলাই আমাদের প্রত্যেকেরই পঠিত একটি গল্প। বলাইয়ে একটি গাছ কি করে মানুষের আত্মার আত্মীয় হতে পারে তার ছবি আমরা পেয়েছি।
ঘাটের কথা, একটি ঘাট তথা প্রস্তর নির্মিত যে ঘাটটি, সেই ঘাটটিও যেন একটি সজীব সত্তা হয়ে গেছে। অনুরূপভাবে রবীন্দ্রনাথের লেখায় পথ একটি গুরুত্বপূর্ণ দিক, যেটি রাজপথের কথাও ছোট গল্পে আছে। এ প্রসঙ্গে আমরা আলোচনা করব সুভা গল্পটি। সুভা গল্পটির যে নায়িকা বা কেন্দ্রীয় চরিত্র সুভাষিনী, সে একটি বোবা মেয়ে, মুখবধির হওয়ার জন্য তার ভাষা ছিল না। ভাষা না থাকাতে সে লোকের সঙ্গে ভাব বিনিময় আকার ইঙ্গিতেই করতে পারতো, ভাষার ব্যবহার করতে পারতো। কিন্তু লেখক এখানে প্রকৃতিকে সুভার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়ে বললেন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। অর্থাৎ প্রকৃতি এখানে সুভার সঙ্গে একাকার হলো, ভাষ্য রচনা করলো সুভার হয়ে। আমরা যদি এই সুভা গল্পে আরেকটি জায়গায় দেখি যে বেদে যে প্রাকৃতিক শক্তিগুলোকে বা প্রাকৃতিক উপাদান তথা উপকরণগুলিকে কল্যাণকর অর্থে ভেবে নিয়ে যদি তার স্তব বা স্তোত্র করা যায়, তাহলে সেটি কল্যাণকর রূপে দেখা দেয়। সেই রকমই একটি সুভা গল্পের মধ্যে লেখা হয়েছে। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুছায়া ঘন উচ্চতর, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। এই যে কল্যাণ কার্যে চলিয়াছে, সেটি কিন্তু নদী মানুষের কল্যাণে লাগে। এই নদীর প্রশংসা এবং নদীর আমরা কিন্তু এখানে পেলাম। একই সঙ্গে আমরা পাচ্ছি এই ঘাটের কথা এবং রাজপথের কথা। আপাত দৃষ্টিতে গল্প দুটি তেমন ভাবে উল্লেখযোগ্যতার দাবি না রাখলেও যদি খুব খুঁটিয়ে পড়া যায়, তাহলে গল্পটির মধ্যে ওখানে গল্পটির শুরুতেই তিনি বলছেন, পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইতে, তবে কতদিনকার কত কথা সোপানে সোপানে পাঠ করিতে পারিতে। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বৈশ। তার পরের লাইনটা বেশ গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্তৃত কথা শুনিতে পাইবে। অর্থাৎ পাষাণকে পাষাণ রূপে না রেখে এক যেন জীবন্ত সত্তায় হাজির করে দিলেন রবীন্দ্রনাথ। একই রকম ভাবে আমি রাজপথের কথাই বলছেন। অহল্যা যেমন মুনির সাপে পাষাণ হইয়া পড়িয়াছিল, আমিও যেন তাহার তেমনি কাহার সাপে চির নিদ্রিত সুদীর্ঘ অজগর সর্পের নেই অরণ্য পর্বতের মধ্য দিয়া বৃক্ষ শ্রেণীর ছায়া দিয়া সুবিস্তীর্ণ প্রান্তরের বক্ষের উপর দিয়া দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জড়শয়নে শয়ান রহিয়াছি। অর্থাৎ রাজপথকেও তিনি একটি জীবন্ত সত্তা দিলেন। অনুরূপ ভাবে আমরা যদি বসুন্ধরা কবিতার মধ্যে দেখি যে বসুন্ধরা তার সন্তান, এবং সেই সন্তান সমুদ্রের প্রতি বা ইত্যাদিতে আমরা পাই যে রবীন্দ্রনাথ কিন্তু প্রকৃতির সঙ্গে পৃথিবীর সঙ্গে মানুষকে একাত্মতায় বেঁধে দিচ্ছেন। এবার আমরা যদি দেখি যে শুধু গাছপালা প্রকৃতি নয়, মানুষ, গোটা বিশ্বের মানুষ, ভারতীয় চেতনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক বসুধৈব কুটুম্বকম। এই চিন্তা বা চেতনাকে ভারত সবসময় নিজের করে নিয়েছে, যার জন্যই কাবুলিওয়ালা আফগানিস্তানের মানুষ হয়ে ওঠেন চিরন্তন পিতা এবং বাঙালির প্রাণের দোসর। অতিথি গল্পে আমরা তারাপদকে দেখি
যে এমন ভাবে সে মানে প্রকৃতিরই যেন সন্তান এবং প্রকৃতির মতোই সে বন্ধনহীন থাকতে চায়, যার জন্য প্রকৃতিকে যেরকম বেঁধে রাখা যায় না, তারাপদকেও বেঁধে রাখা যায়নি। আমাদের ভারতীয় দর্শন দর্শনের মধ্যে বৌদ্ধ, জৈন দর্শন, চার্বাক দর্শন, এগুলি অপরিহার্য এবং অনিবার্য সত্য। এই বৌদ্ধ জৈন দর্শনের অহিংসা পরম ধর্ম ইত্যাদি গুলো রবীন্দ্রনাথের ছোট গল্পে আছে। চার্বাক দর্শনের কথা যাবজ্জীবন সুখং জীবেত ঋণং কিত্তা ঘিতং বিবেদ, এই কথাটিকে তিনি অন্যভাবে এক জায়গায় প্যারোডি হিসেবে ব্যবহার করে আবার সেই প্রসঙ্গে চলে গেছে। শুধু বেদ বা উপনিষদ নয়, একই সঙ্গে রামায়ণ, মহাভারত, পুরাণের নানা প্রসঙ্গ এই রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিতে বিভিন্নভাবে এসেছে। কোথাও উপমা দিতে গিয়ে তিনি এই জিনিসগুলো বলেছেন। এবার আসি আমরা রবীন্দ্রনাথের যে ছোট গল্পগুলি, সেই ছোট গল্পগুলির যে চরিত্রগুলির যদি নামকরণগুলিকে আমরা একটু লক্ষ্য করি, অধিকাংশই নামকরণ আমরা রামায়ণ মহাভারতের বা পুরাণের কোনো চরিত্র দিয়ে পাচ্ছি। রামকানাই গুরুচরণ, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, রায়চরণ খোকাবাবুর প্রত্যাবর্তন, বৃন্দাবন যজ্ঞনাথ সম্পত্তি সমর্পণ, ষষ্ঠী চরণ মুক্তির উপায়, রামলোচন এক রাত্রি, সারদা শঙ্কর জীবিত মৃত, রাধা মুকুন্দ রাসমণি দান প্রতিদান গল্পের চরিত্র। আমি শুধু কয়েকটি মাত্র বললাম, এরকম অজস্র আছে। তা বলে কি আধুনিক চরিত্র নেই? হ্যাঁ আছে, কিন্তু তুলনায় কম। আমরা দেনা পাওনাতে দেখলাম যে প্রথম কার্তিক গণেশ ইত্যাদি নাম পরিত্যাগ করে তিনি নাম রাখলেন মেয়ের বাবা, যে তার নাম নিরুপমা। অনুরূপ ভাবে আমরা রবীন্দ্রনাথের যে পরবর্তীকালের তিন সঙ্গীর তিনটি গল্প পাচ্ছি, সেখানে নামকরণ আধুনিক, এবং সেখানে আমরা সোহিনীর মতো চরিত্রকে পেলাম, কিন্তু সেটা অনেক পরে। তিনি এই গল্পগুলিতে, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিতে রবীন্দ্রনাথ অনেক সংস্কৃত শ্লোক এবং তার ভাষ্য ব্যাখ্যা করলেন। বিভিন্ন সাংস্কৃতিক দিকগুলি তিনি এর মধ্যে ফুটিয়ে তুলছেন। যেরকম গিন্নি গল্পে আমরা একটি প্রসঙ্গ পাচ্ছি, গ্রহণের ছুটি। একই সঙ্গে এই কথাটি বলা যায়, রবীন্দ্রনাথ শুধু বিভিন্ন প্রসঙ্গই আনলেন না, সমকালীন সমাজ জীবনকেও একটু যেন ছোট আঁচড়ে ফুটিয়ে তুললেন। কারণ এখন আমরা গ্রহণ ব্যাপারটিকেই অন্যভাবে দেখি, বিজ্ঞানসম্মত, কিন্তু তখন যে গ্রহণের ছুটি দেওয়া হতো স্কুলে, সেই জিনিসগুলি আমরা পাচ্ছি। আমাদের ভারতীয় দর্শন তথা ভারতীয় ঐতিহ্যের মধ্যে সন্ন্যাসী, গণৎকার থেকে শুরু করে ফকির ইত্যাদির প্রসঙ্গ বারে বারে তার বিভিন্ন ছোট গল্পে এসেছে। ঘাটের কথা তো আছে, স্বর্ণমিকেও আছে, ইত্যাদিতেও আছে। বিভিন্ন রূপকথা, উপকথা, এই যে ভারতীয় কালচারের যে আবশ্যিক দিক একটি, তা আমরা একটা আষাঢ়ে গল্পের মধ্যে পাই। বিভিন্ন উৎসবের ছবি আছে, স্বর্ণমৃগ ছোট গল্পে আছে দুর্গোৎসবের কথা, ইত্যাদি অনেকগুলো আছে, বাউল গান, কীর্তন ইত্যাদি। একই সঙ্গে ভারতীয় লোক সংস্কৃতির কথাও তার লেখার মধ্যে এসছে ছোট গল্পগুলিতে। যেরকম কাবুলিওয়ালা গল্পে আছে আগডুম বাগডুম খেলার প্রসঙ্গ, গিন্নি গল্পে আছে রান্নাবাটি খেলার প্রসঙ্গ। এই যে শিশুদের মনের কথা তিনি লিখতে গিয়ে ঐতিহ্যগুলোকে ধীরে ধীরে নিয়ে আসছেন। এক জায়গায় আমরা দেখি যে তিনি লিখছেন বিভিন্ন রূপকথা এবং উপকথার প্রসঙ্গ। এখানে আমরা দেখছি অসম্ভব কথা বলে একটি গল্পে তিনি বলছেন, এক যে ছিল রাজা, রাজার নাম শিলাদিত্য কি শালিবাহন, কাশী কাঞ্চি কনজ কৌশল অঙ্গভঙ্গ কলিকের মধ্যে ঠিক কোনখানটিতে তাহার রাজত্ব, এ সকল ইতিহাস ভূগোলের তর্ক আমাদের কাছে নিতান্তই তুচ্ছ ছিল। আসল যে কথাটি শুনিলে অন্তর পুলকিত হইয়া উঠিত এবং সমস্ত হৃদয় এক মুহূর্তের মধ্যে বিদ্যুৎ বেগে চুম্বকের মতো আকৃষ্ট হইত, সেটি হইতেছে এক যে ছিল রাজা। অর্থাৎ রূপকথার গল্পগুলিকে পরম মমতায় তিনি অন্য ভাবে তুলে এনেছেন। আমরা এই অসম্ভব কথা গল্পের মধ্যে একটি জায়গায় প্রসঙ্গ পাই,
রানী তো সেদিন বহু যত্নে 64 ব্যঞ্জন সহস্তে রাঁধিলেন। 64 ব্যঞ্জন কেন? 30 ব্যঞ্জন নয় কেন? 50 ব্যঞ্জন নয় কেন? তার কারণ হচ্ছে এর সঙ্গে জড়িয়ে আছে নারীর 64 কলা এবং জড়িয়ে আছে ভারতীয় ঐতিহ্যের একটি অন্যতম দিক 64 যোগিনীর প্রসঙ্গ। আমরা জানি ভারতবর্ষের যে পুরাতন যে পার্লামেন্ট হাউস, সেটি হয়েছে মধ্যপ্রদেশের 64 যোগিনী মন্দিরের আদলে তৈরি করা। আমরা অন্ততপক্ষে এইটুকু বলতে পারবো যে রবীন্দ্রনাথের যে চেতনা ছিল, তিনি ব্রাহ্ম সমাজে বা ব্রাহ্ম পরিবারে বেড়ে উঠলেও তিনি লালিত পালিত হয়েছিলেন হিন্দু ধর্ম সংস্কৃতির যে সমৃদ্ধ আমাদের ভারতবর্ষের মধ্যে। কাজেই ভারতীয় ঐতিহ্য এবং তার পুরাণ, উপনিষদ, বেদ ইত্যাদির সংস্কৃতি তার মধ্যে ছিল। একই সঙ্গে ভারতবর্ষের কথা বলতে গেলে আমরা হিন্দুদের পাশাপাশি জৈন, বৌদ্ধদের কথা বলেছি। আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না মুসলিমদের প্রসঙ্গ। রবীন্দ্রনাথও বাদ দেননি। রবীন্দ্রনাথ তার ডালিয়া এবং রীতিমতো নভেল গল্পে মুসলিম আক্রমণ এবং মুসলিমদের রাজ্য বিস্তার এবং মুসলমানদের বিভিন্ন কথাকে তুলে এনেছেন। অর্থাৎ ভারতবর্ষ হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এবং বৌদ্ধ সবার যে সম্মিলিত সংস্কৃতি, সেই সংস্কৃতিরই রূপ বহন করে চলেছে। এবং ছোট গল্পগুলিতেও রবীন্দ্রনাথ এগুলিকে পরম মমতায় হয়তো কখনো সরাসরি, কখনো বা তার যে সমৃদ্ধ চেতনা সেখান থেকে একটু স্পর্শের মাধ্যম দিয়ে প্রকাশ করেছেন। কাজেই রবীন্দ্রনাথের ছোট গল্পগুলি এক একটি মণিমুক্তা, যা একই সঙ্গে এক একটি হীরকখণ্ডের মতো বিভিন্ন কৌণিক দিক থেকে বিভিন্ন দ্যুতি বিচ্ছুরণ করে তার ঔজ্জ্বল্য প্রমাণ করে চলেছে। আজকে এই পর্যন্ত থাক। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, এত সুন্দর করে রবীন্দ্র ছোট গল্পের মাধ্যমে আপনি যে ভারতীয় ঐতিহ্যের কথা তুলে ধরলেন তার জন্য। এরপর আমি ডেকে নেব শিক্ষক ও সমাজকর্মী জিন্নাত রেহানা পারভিন ম্যামকে। সরাসরি আমরা চলে আসি রবীন্দ্রনাথ ট্যাগোরের যে টপিকে আমরা আলোচনার কথা বলেছিলাম, এডুকেশন বিয়ন্ড বাউন্ডারিজ, ট্যাগোরস মেসেজ ফর ইয়াং গার্লস। তো আমি বাংলাতেই বলি, সকলে ভালো করে কমিউনিকেট করতে পারবে সেজন্য। রবীন্দ্রনাথকে আমরা শুধুমাত্র সাহিত্যিক এবং উপন্যাসের মাধ্যমে সীমাবদ্ধ রাখিনি। আমরা জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটা অনুভব, প্রতিটা অনুভূতি এবং আমাদের প্রতিটা পদক্ষেপের সঙ্গে রবীন্দ্রনাথকে আমরা জুড়ে রেখেছি। বিশেষত মেয়েদের জীবনে, ছোট ছোট মেয়েদের জীবনের শিক্ষা থেকে শুরু করে, মানে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে বাড়ির পরিবেশ থেকে সে যখন বাইরে পা রাখছে, ঘরের বাইরে পা রাখছে, সেখান থেকে তার পুরো পাড়া মহল্লা থেকে শুরু করে তার বিদ্যালয়ের পরিসর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে সে যাকে স্মরণ করে, যে মানুষগুলিকে স্মরণ করে, যে ব্যক্তিত্বগুলোর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করে, রবীন্দ্রনাথ ঠাকুর তার মধ্যে একজন অন্যতম ব্যক্তি। তার ব্যক্তিত্ব এবং আদর্শ কিভাবে মেয়েদের জীবনকে প্রভাবিত করে তা আমরা তার উপন্যাসের সে সমস্ত চরিত্রগুলো থেকে শুরু করে, বিনোদিনী, কুমুদিনী থেকে শুরু করে, মৃণাল থেকে শুরু করে স্ত্রীপত্রের, আমরা দেখি প্রত্যেকটি চরিত্র কখনো সিস্টেমের বিরুদ্ধে, কখনো শ্বশুর বাড়ির যন্ত্রণার বিরুদ্ধে, কখনো তার স্বামীর অত্যাচারের বিরুদ্ধে, অসমতার বিরুদ্ধে, এবং কখনো শিক্ষার জন্য, শিক্ষা এবং খাবারের সমান সুযোগ পাওয়ার জন্য, সমান অধিকার দাবির জন্য, পরিবারে তার যে অংশ, সেই অংশের সমান দাবি করার জন্য আমরা দেখেছি তাদের প্রতিবাদ উঠে এসেছে। এই যে প্রতিবাদের ভাষা যিনি জুগিয়েছেন, তিনি সেই মানুষ, পরম শ্রদ্ধেয়। তার শিক্ষা ব্যবস্থা নিয়ে মেয়েদের মধ্যে যে ভাবনা রয়েছে, সেটা তাও আমরা স্কুল, বিশ্ববিদ্যালয় এসবের মধ্যে দিয়ে তার প্রতিফলন দেখি। কিন্তু ব্যক্তি জীবনে একটা মেয়ে হয়ে ওঠার ক্ষেত্রে তার কি কি প্রয়োজন এবং কি কি ক্ষেত্রে সে মনে করে যে এই সমর্থনটা আমার পেলে সুবিধা হতো, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের আদর্শ এবং তার উপন্যাস তাদের প্রতিদিনের সাথী। একটি মেয়ে যখন বড় হয়, মেয়ে হয়ে জন্মানোটা তার বিরাট বড় চ্যালেঞ্জ, সেটা তো আমরা রবীন্দ্রনাথের বহু গল্প উপন্যাসে দেখেছি। আমরা মেয়ে হয়ে জন্মানোর পরে যে যে অসুবিধাগুলো তাদের সামনে আসে, মানুষ হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে তাদের যে যে সমস্যাগুলো আসে, সে সমস্যাগুলোর প্রতিটির মোকাবিলা করা আমরা দেখি। পণপ্রথা থেকে শুরু করে সমস্ত রকম বিষয়গুলোতে রবীন্দ্রনাথ তাদের সহচরী,
সব সময় সহচর হিসেবে কাজ করেছে এবং শ্রেষ্ঠ বন্ধু হিসেবে কাজ করেছে। শিক্ষাক্ষেত্রে আমরা বলি যে ভয়মুক্ত পরিবেশে লেখাপড়া করার কথা আমরা মেয়েদেরকে শেখাই, যে তোমরা এমন একটি পরিবেশে যাও, বিদ্যালয়ে বা কোথাও, যেখানে তোমাদের ভয় লাগে না কোনো কিছু শিখতে বা বলতে। রবীন্দ্রনাথের সেই আদর্শের কথা আমরা বারবার মনে করি। তিনি বলে গেছেন মেয়েদের জন্য এমন একটা সমাজ, এমন একটা পরিবেশ, এমন একটা বুদ্ধিদীপ্ত নারী সমাজ চাই, যেখানে তারা নিজেদের মতো করে ভয়মুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারবে, প্রশ্ন করতে শিখবে এবং নিজেদের নিজেদের যে যুক্তি সেটা সাজাতে শিখবে এবং নিজেদের সমর্থনে একটা কমিউনিটি, একটা এজেন্সি গড়ে তুলতে পারবে। একটি মেয়েকে দেখি প্রথমেই, এখন 2026 সালের প্রেক্ষিতে যদি আমরা যাই, তাহলে যতখানি প্রাসঙ্গিক আজ থেকে 15-20 বছর আগেও ততখানি প্রাসঙ্গিক এই বিষয়টা। একটি মেয়ের বিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে, তার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি হয়, ভালো বিদ্যালয়ে তাকে পড়ানোর বদলে বলা হয় যে কাছাকাছি বাড়ির কোনো বিদ্যালয়ে থাকুক সে, ছেলেকে পাঠানো হবে দূরে, অর্থাৎ কোনো বড় স্কুলে, বাইরে, দূরে কোথাও নামি স্কুলে পড়াশোনার জন্য প্রথমেই যে দরজাটা খোলা থাকে সেটা ছেলের। মেয়েকে যে লড়াই করতে হয় যে আমার শিক্ষার অধিকার আছে এবং আমি যেখানে চাই, আমার পছন্দ মতো, আমার স্বপ্নের জায়গাটায় আমাকে পড়তে দিতে হবে। কিন্তু আমরা কি দেখি, আমাদেরকে এই ড্রিমের সঙ্গে অ্যাডজাস্ট করতে শেখানো হয় যে তুমি স্বপ্ন দেখছো, তুমি একটু ছোট করে ভাবো না, তুমি কাছাকাছি যাও, ভাই বাইরে পড়তে যাক, দাদা একটু বড় স্কুলে যাক, আখেরে তো তোমার সেই বিয়ে হয়েই যাবে। এই যে অদ্ভুত একটা বাতাবরণ মেয়েদের ললাট লিখন করে দেওয়া হয়েছিল একটা সময়, বা এখনো তা আমরা বহন করছি। সেখানে দেখা যাবে ফার্স্ট প্রায়োরিটি একটা বড় স্কুলের, নামী স্কুলের, যেহেতু সেটা বাইরে, একটা নিরাপত্তার অভাব দেখিয়ে বা মেয়ে দূরে যাবে পড়তে, এইভাবে তার প্রথমে শিক্ষাক্ষেত্রে বাধাটা চলে আসে। সে যে যুক্তিটা তৈরি করতে পারবে, সে যুক্তির ভাষাটা রবীন্দ্রনাথ জুগিয়েছেন, যে আমি একটা ভালো জায়গায় শিক্ষা পেলে তবেই কিন্তু আমি একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো, একটি ভালো মা হতে পারবো, এবং আমি একটা ভালো সুসন্তানের জন্ম দিয়ে পরিবেশে এবং পরিবারে, দেশে এমন একজন মানুষকে গড়ে তুলতে পারবো যে আমাদের সমাজকে দিশা দেখাবে। এইভাবে আমরা দেখি যে শিক্ষার প্রথম ধাপ থেকে শুরু করে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় তাদেরকে যে অ্যাডজাস্ট করতে শেখানোর যে বিষয়টা শেখানো হয়েছে, সেখানে রবীন্দ্রনাথকে আমরা সবসময় পাই নিজের যুক্তি নির্মাণের জন্য। মেয়ে পড়াশোনা শিখলো, পড়াশোনা শেখার পরেই আমরা দেখি কতগুলো ধাপ পেরোনোর পরে তার প্রশ্ন আসে, এবার তো বয়স হয়ে যাচ্ছে, এবার বিয়ে করার ক্ষেত্রে নিজের পছন্দ, রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন বারবার যে নিজের পছন্দ, নিজের অভিমত, নিজের নিজের ইচ্ছা, নিজের স্বাধীন ইচ্ছা তৈরি করা একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, যেটা হয়তো মরীচিকার মতো মেয়েদের জীবনে হারিয়ে যায়। ইয়াং গার্লসরা স্বপ্ন দেখে এক, কিন্তু জীবনে তারা হয়ে যায় আর এক। তো সেই স্বপ্নের জায়গাটা, যে একটি মেয়ের যে স্বপ্ন, সেটা কম্প্রোমাইজ করা যাবে না, অ্যাডজাস্ট করা যাবে না, কিন্তু তাকে এগিয়ে যেতে হবে। সেই জায়গায় আমরা দেখি সবচেয়ে বড় সাথী রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, ভাবনা এবং তার দর্শন। একটি মেয়ে যখন স্বাধীন চিন্তা ভাবনা, স্বাধীন সিদ্ধান্ত নিতে শেখে, যে আমার সিদ্ধান্তটা আমারই, আমি এই সিদ্ধান্ত নেব যে আমি এই কলেজ, ইউনিভার্সিটিতে পড়বো এবং আমি এই পেশাকে নেব, আমি বিয়ে করব আগে না আমি আগে জীবিকা অর্জন করবো, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি তার শিক্ষায়, যুক্তিতে এবং মানবিকতায়, আবেগে যদি জন্ম নিতে পারে, তাহলে দেখা যাবে সে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার যে মূল কথা তাকে আদর্শে রূপায়িত করতে পেরেছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখছি যে স্বাধীনভাবে প্রশ্ন করা, যা আজও প্রাসঙ্গিক, যে ভয়মুক্ত একটা পরিবেশ, এবং শিক্ষক হলেও শিক্ষককে প্রশ্ন করা থেকে আমরা বিরত থাকি, ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংকোচ থাকে, আমরা সেখানে রবীন্দ্রনাথকে স্মরণ করি, সংকোচেরও বিবলতা নিজেরই অপমান। অর্থাৎ আমি যদি প্রশ্ন করতে না পারি, আমি আমাকে অপমান করছি, আমার আদর্শকে, আমার শিক্ষাকে, আমার বেড়ে ওঠার পথকে আমি বাধা দিচ্ছি। এই এই যে সংকোচেরও বিবলতার যে মানে, যে অর্থ একটি মেয়ের জীবনে, যে আমি কেন সমস্যায় আছি এবং আমি এই সমস্যার সমাধানের চেষ্টা আমার আশেপাশে, আমার সামনে যারা রয়েছে তাদের মাধ্যমে কেন করব না, এইটা যত যত সহজভাবে তারা নিতে পারবে, তত তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার, একটা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার পথে একটা বিশাল অনুপ্রেরণা যোগাবে। তো এইভাবে আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে তাদের প্রশ্ন করার যে প্রাসঙ্গিকতা এবং নিজের যুক্তি নির্মাণের যে প্রাসঙ্গিকতা, সেটা প্রতি মুহূর্তে একটি মেয়ের জীবনে আদর্শের মতো, গীতা বাইবেলের মতো থেকে যায় এই রবীন্দ্র ভাবনার কথা। তারপরে আমরা দেখি যে একটি শিক্ষা স্তর অতিক্রম করার পরে বিয়ের যে ভাবনা, সবসময় নিজের নির্বাচনের উপর
রবীন্দ্রনাথের সমস্ত গল্প উপন্যাসে আমরা দেখি একটি মেয়ের নিজের নির্বাচন, শেষের কবিতা থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখতে পাই যে একটি স্বাধীন চেতা নারীকে রবীন্দ্রনাথ কতখানি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। শুধু স্বাধীন চেতা নয়, তার নির্বাচন, সে বিবাহ কাকে করবে, কাকে সে নিজের জীবনের স্বামী হিসেবে মানবে, এবং স্বামীর সঙ্গে তার যদি দূরত্ব তৈরি হয় সেক্ষেত্রে তার সামনের রাস্তাটা কি, এ সমস্ত কিছু আমরা উপন্যাসগুলোতে পড়ে একদম দেখতে পাই, যেন জলজল করছে সেসব কিছু। সেই জায়গা থেকে আমরা বলবো যে রবীন্দ্রনাথ আমাদের জীবনে শিক্ষা আহ এবং স্বাস্থ্যের ক্ষেত্রে, আমাদের জীবিকার ক্ষেত্রে কিভাবে তারা প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। আমাকে শোনা যাচ্ছে তো? ম্যাম শোনা যাচ্ছে। একদম তো ম্যাডাম, একদম। আচ্ছা ম্যাডামকে এখন শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। এবার যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মাঝে একটুক্ষণের জন্য হ্যাঁ যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ। তো রাস্তায় থাকার কারণে আমি ঢুকে গেলেই আবার ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমরা দেখছিলাম যে নিজস্ব স্বাধীন চেতা এক নারী তৈরির ব্যাপারে রবীন্দ্রনাথ সারা জীবন আহ চালিয়ে গেছেন লেখা, যে একটি স্বাধীন চেতা নারী একটা সুস্থ সমাজের জন্য, একটা প্রগতিশীল সমাজের জন্য কতখানি জরুরি। সেক্ষেত্রে আমরা দেখি যে পণ প্রথার বিরুদ্ধে ভাবা যায় না যে যখন আইন নেই কোনো, সে সময়ে এই যখন আমরা একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার কথাও ভাবিনি, সে সময়কালে তিনি লিখে গেছেন যে বাবার কি যন্ত্রণা এবং একজন বিবাহিতা স্ত্রীর তার অবহেলার যে কষ্ট, এবং তার প্রতিনিয়ত যে কুড়ে কুড়ে খাওয়ার যে অবিশ্বাস এবং আত্মপ্রত্যয় হারিয়ে যাওয়া, সেই প্রতিটি জিনিসকে আমরা তিল তিল করে দেখেছি একটা মানুষকে কিভাবে মেরে দিতে পারে, একটা সিস্টেম কিভাবে তাকে শেষ করে দিতে পারে। সেই করুণ কাহিনী দেখে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হয়েছে। পরবর্তীকালে আজকে সভ্য সমাজে আমাদের আইন রয়েছে, নিয়ম রয়েছে, আইনের দরজা আমরা নাড়তে পারি, সমস্ত সুযোগ সুবিধা এসেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে হয় কোথাও গিয়ে যে সেই বেদনা, সেই অবহেলা, সেই আত্মসম্মান হারানোর যে ভয় এবং নিজের আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার যে চেষ্টা, সেই চেষ্টার জায়গাটা প্রতি মুহূর্তে পথ দেখিয়েছেন রবীন্দ্রনাথ। বিবাহ বিবাহ এবং দাম্পত্যে মানুষের যে দাম্পত্য কলহ এবং মানসিক যে দূরত্ব, সেটা হয়তো আমাদের সমাজ কখনো গুরুত্ব দেয়নি। যে কিভাবে একটি স্বামী স্ত্রী একই জায়গায় রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফ হিসেবে একটা সিস্টেমের মধ্যে রয়েছেন, কিন্তু তাদের কোনো মানসিক যোগাযোগ নেই, মানসিকভাবে তাদের দূরত্ব বেড়ে গেছে। এই দূরত্বের জায়গাতেও আমরা পথ পেয়েছি রবীন্দ্রনাথের গল্প উপন্যাসে। দেখেছি কিভাবে এই কথা না বলার মধ্যে দিয়েও একটা আমরা দাম্পত্যের যে কাঠামো, তার প্রতি একটা সম্মান বজায় রেখে, দূরত্ব বজায় রেখেও কিভাবে একটা সিস্টেমকে বাঁচিয়ে রাখতে হয়, মেয়েদেরকে কি দুরবস্থার মধ্যে দিয়ে গিয়েও দাম্পত্যের এবং বিবাহ এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে হয়েছে, সেটা আমরা চোখের জলের সঙ্গে পড়েছি এবং দেখেছি যে কতটা এগিয়ে যেতে পারলে, কতটা মানসিক জোর একটি মেয়ে স্বাধীন চেতা নারী রাখলে তবে সে এই সিস্টেমগুলোকে চ্যালেঞ্জ করতে পারে। তারপরে আবার আমরা যদি আসি মেয়েদের জীবনের সবচেয়ে বড় ক্ষেত্র, যে রোলগুলোতে সে ফিট হয়, ফিট করানো হয় তাকে, একজন কন্যা হিসেবে, একজন স্বাধীন চেতা নারী হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন মা হিসেবে, এই প্রতিটি ক্ষেত্রে যদি আমরা দেখি পরাজয়ের গল্প, নারীদের প্রতিটি ক্ষেত্রে হতাশার গল্প এবং এই অ্যাডজাস্টমেন্টের গল্প, এই মানিয়ে নেওয়ার গল্প। এই গল্পে নারী শুধুমাত্র একদম কাঠের পুতুলের মতো এই সিস্টেমকে মেনে গেছে, শ্রদ্ধা করে গেছে। সেখানেও আমরা দেখতে পেয়েছি তার অবর্ণনীয় অনুভবের কথা রবীন্দ্রনাথ ছত্রে ছত্রে লিখে দিয়ে গেছেন। এই যে প্রতিটি রোল, কন্যা হিসেবে একটি মেয়ের বাবাকে সম্মান করা, বাবার আর্থিক অবস্থা, সামাজিক অবস্থানকে সম্মান রেখে নিজের যে ত্যাগ স্বীকারের যে বিষয়টা, সেটাকে যেমন আমরা দেখেছি যে এই অদ্ভুত রকমের একটা কম্প্রোমাইজ করার যে মানসিকতা, একটা ইনহেরেন্ট একটা ব্যাপার তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখানেও আমরা দেখছি যে এটি চলছেই। তারপরে আমরা যখন দেখি আরেকটু এগিয়ে গিয়ে যায়, যে যখন সে হয়ে গেল সম্মানজনকভাবে একজন স্ত্রী হিসেবে ভূমিকা পালন করে নিল, তারপরে তার জীবনে আরেকটি অধ্যায় আসছে, সে মা হচ্ছে। মা হওয়ার ক্ষেত্রেও
তার মেয়েকে সে কোন পথে চালনা করবে, নিজের 101টি স্বপ্নের সঙ্গে সে অ্যাডজাস্ট করেছে, কিন্তু মেয়ের স্বপ্নকে সে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে, সে কঠিন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে দেখেছি রবীন্দ্রনাথের উপন্যাসের নারীদেরকে একের পর এক। মা হওয়ার পরেও তারপরে আমরা দেখি যে তার আরেকটি যেটি সমস্যা আসে, যে সমস্যার সামনে দাঁড়িয়ে সে অসহায় হয়ে দাঁড়ায়, অর্থাৎ বৈধব্য। বৈধব্যের সময় তার যে কঠিন পরিস্থিতি, সেই পরিস্থিতিটাও আমরা লক্ষ্য করছি যে এই যন্ত্রণা লিখে গেছেন রবীন্দ্রনাথ তার প্রতিটি গল্পের মধ্যে দিয়ে। এই বৈধব্যের যন্ত্রণার বিরুদ্ধে যে প্রতিবাদ, আজ হয়তো 2026 সালে সেই যন্ত্রণা নেই, কিন্তু সেই যন্ত্রণার বাইরেও আমরা জীবনের যে জায়গাটি, সে জীবনের যে অনুভব, একটা নারীকে ব্যক্তি হিসেবে যে চিহ্নিত করার যে জায়গাটা, যে জায়গা থেকে সে আসলে একটি সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং সমাজের ধারাকে নিয়ন্ত্রণ করতে পারে, সেটা আমরা সবসময় দেখতে পেয়েছি। এবং সেই দেখার মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথকে প্রতি মুহূর্তে খুঁজে পেয়েছি। বৈধব্যের যন্ত্রণার পরে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটি মানুষ বৈধব্যের যন্ত্রণা অতিক্রম করে সমাজে একটা সুস্থ মানুষ হিসেবে দাঁড়াতে পারে, তাহলে আমরা দেখতে পেয়েছি কিভাবে সে হিমালয় জয় করার মতো একটি কঠিন উপলব্ধিকে সামনে করতে পেরেছে এবং এগিয়ে যেতে পেরেছে। এভাবেই প্রতিটি জীবনের ধাপে, প্রতিটি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ কিভাবে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে একটি পূর্ণাঙ্গ স্বাধীন চেতা নারী হয়ে ওঠার ক্ষেত্রে আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যা যা প্রয়োজন, অর্থাৎ একজন নাগরিক হিসেবে, একজন মা হিসেবে, একজন আদর্শ সন্তান হিসেবে, সবকিছুতেই আমরা তাকে দেখেছি এগিয়ে গেছেন অসাধারণভাবে। এই যে তার এগিয়ে যাওয়ার যে উপলব্ধি, জিন্নাত ম্যাম, আপনাকে শোনা যেতে যাচ্ছে না। পারিনি। হ্যাঁ, এবারে যাচ্ছে। জীবনের প্রতিটি পদক্ষেপের যে বিশৃঙ্খলা এসেছে বা আমাদের সামনে যে পাথর পাথর পড়েছে একের পর এক, সেই পাথরগুলিকে এক এক করে সরিয়ে প্রতিটি প্রতিটি পাথর পেরিয়ে প্রতিটি পদক্ষেপ করার ক্ষেত্রে আমরা পেয়েছি রবীন্দ্রনাথকে। সেই জায়গা থেকে আজকের দিনে কি আগামী 100 বছরও রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা একজন নারীর জীবনে, তার কন্যা হিসেবে, মা হিসেবে এবং তার স্ত্রী হিসেবে, পরবর্তী প্রজন্মের লালনকর্তা হিসেবে তার কিন্তু চিরকাল থাকবে। এইটুকুই। ধন্যবাদ সকলকে। অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে যেতে হলো, কেননা আমি পৌঁছতে পারিনি, সেজন্য এই ঘটনাটি ঘটে গেল। ধন্যবাদ জিন্নাত ম্যামকে। উনি এত সমস্যার মধ্যেও যে এত সুন্দর একটা বক্তব্য আমাদেরকে উপহার দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। নারী জীবনের যে দৈনন্দিন জীবনের সমস্যা এবং তার থেকে বেরিয়ে আসার যে উপায়, সেটি যে তিনি এত সুন্দরভাবে তুলে ধরলেন এত সমস্যার মধ্যেও, তার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাম। এরপর আমি আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা সোহিনী ম্যামকে ডেকে নেব ওনার প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। উনি আইকেএস এর কনভেনারও। সোহিনী। Thank you, Purvasha Madam. I'm extremely happy that on this Sunday afternoon, we have been able to achieve this feat at a time when Bengalis would want to pause a bit and take a nap. We have indulged into this thoroughly academic decolonial exercise for furthering the cause of Indian knowledge system through the thoughts and work of Rabindranath Tagore. Now, having said that, I would like to thank first and foremost Dr. Chandan Roy, Principal Sir, Raiganj Surendranath Mahavidyalaya, without whose guidance this entire exercise would not have been possible. It is very pertinent to say that this podcast recording session is a part of a 7-day exercise that has been going on in our college. All of those exercises were academic, seminars have been organized, so it's a very proud moment for our college.
I would like to thank Sri Shubhashish Dotto sir from Indigen Institute of Neuropsychology, without whose cooperation and collaborative spirit we would not have been able to put together this exercise technically. I would now like to thank the speakers on the panel. First and foremost, Dr. Chandan Roy, our principal sir. I would now extend my thanks to Dr. Ramanuj Mukherjee sir, Dr. Shujoy Ghosh sir, Jinnat ma'am, for giving us their valuable time. I would also like to thank Dr. Purbasha Ojha for coordinating the podcast and recording session. I would also like to thank Dr. Nilima Mokhtan ma'am, coordinator IQAC, RSM, along with Shri Tinku Das, who is in charge of physical reporting of the program. Finally, I would like to thank Nafisa madam of Gaur Mahavidyalaya, who is with us and will edit this entire episode into a podcast so that the students and all others who are interested can access it through Spotify and YouTube. And finally, I would like to thank our students and everyone who will be streaming this podcast from online platforms and giving us an ear. Thank you, everyone. Have a very good day.